আমি তোমাদেরকে আমার আগের ভিডিওতে বলছিলাম বাংলাদেশের কোন ক্লাবের কোনটা হোম গ্রাউন্ড আর কোন ক্লাব কোন এরিয়ার মূলত। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বাংলাদেশের ক্লাব ফুটবল সম্পর্কে একটু ডিটেলসে ডিসক্রাইব করবো, যেন তোমরা বাংলাদেশের ক্লাব ফুটবলে কোন সময় কোন টুর্নামেন্ট হয় এগুলো বুঝতে পারো। তো প্রথমে আসি বাংলাদেশের সবচেয়ে বড় লিগ যেটা, সেটা হইতেছে বিএফএল, মানে বাংলাদেশ ফুটবল লিগ। তারপরে সেকেন্ড যেটা হইতেছে সেটা হইতেছে বিসিএল, মানে বাংলাদেশ চ্যালেঞ্জ লিগ। তারপরে হইতেছে ঢাকা ডিভিশন, তারপরে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন। এখন ধরো তুমি নতুন একটা ক্লাব ক্রিয়েট করলা, তো তুমি প্রথমে বাংলাদেশ ফুটবল লিগ খেলতে পারবে না, তোমাকে প্রথম খেলতে হবে থার্ড ডিভিশনে রেজিস্ট্রেশন করে। দেন ওই জায়গা থেকে প্রমোট হয়ে তুমি সেকেন্ড ডিভিশনে যাবে, দেন ফার্স্ট ডিভিশন, তারপরে তুমি ঢাকা, যেই ঢাকার এয়ারটা হয় ঢাকা ডিভিশন, ওইটার মধ্যে তুমি খেলবা, মানে ঢাকা সিনিয়র ডিভিশন। দেন তুমি খেলবা বিসিএল, মানে বাংলাদেশ চ্যালেঞ্জ লিগ। তারপরে তুমি ওই জায়গা থেকে প্রমোট হয়ে যায় তুমি বিএফএল খেলতে পারবা। এটা হইতেছে লিগ স্ট্রাকচার বাংলাদেশের। এখন বিএফএল এ 10টা টিম খেলে, তারপর মানে সিজন শেষে 2টা টিম রেলিগেট হয়ে যায়, আবার বিসিএল থেকে 2টা টিম প্রমোট হয়ে আসে। এভাবে আর কি ফুটবলের লিগটা চলে। তারপরে ডোমেস্টিক টুর্নামেন্টে বাংলাদেশে আছে ফেডারেশন কাপ, যে জায়গার মধ্যে মূলত যারা বিএফএল মানে মেইন ফুটবল লিগ যেটা, ওইটার মধ্যে যারা খেলে ওরাই ওই ডোমেস্টিক টুর্নামেন্ট যেটা আছে ফেডারেশন কাপ ওইটা খেলে। তারপরে আরেকটা আছে সেটা হইতেছে ইন্ডিপেন্ডেন্ট কাপ, ওইটার মধ্যেও বিএফএল এ যে টিমগুলো থাকে, মানে যেই প্রাইমারি 10টা টিম মেইন ফুটবল লিগটা খেলে ওরাই খেলে। মাঝে মাঝে কিছু টিমরে ইনভাইট করা হয়, আবার কিছু বিসিএল এর টিমও খেলে, বাট এটা মাঝে মাঝে। এইগুলো হইতেছে বাংলাদেশের ডোমেস্টিক টুর্নামেন্ট। আর মাঝে মাঝে কিছু টুর্নামেন্ট হয়, বাট ওইগুলো রেগুলার হয় না, সো আমি ওইগুলো নিয়ে আর কথা বললাম না। তারপরে আসি এশিয়ার আন্ডারে কোয়ালিফাই করা। এখন ইউরোপে যেরকম ওয়েফা চ্যাম্পিয়ন লিগ হয়, ইউরোপা লিগ হয়, কনফারেন্স লিগ হয়, ওই রকম এশিয়াতেও আছে। এশিয়ার প্রথমটা হইতেছে তোমার একদম ইলিট, মানে এশিয়ান ইলিট লিগ, মানে যেটা ইউসিএল ইউরোপে, এটা তুমি ধরতে পারো এশিয়াতে, মানে এএফসি ইলিট লিগ ওইটা প্রথম। তারপরে সেকেন্ড হইতেছে এএফসি চ্যালেঞ্জ লিগ 2, তারপরে হইতেছে এএফসি চ্যালেঞ্জ লিগ। এখন বলি বাংলাদেশে যারা মানে বিএফএল মানে বাংলাদেশ ফুটবল লিগ চ্যাম্পিয়ন হয়, ওরা দুজি এএফসির কিছু লাইসেন্সিংয়ের বিষয় থাকে, ওই সব যদি ক্রাইটেরিয়া কমপ্লিট করতে পারে তাহলে ওরা কোয়ালিফাই করে এএফসি চ্যালেঞ্জ লিগের মধ্যে। ওই জায়গা থেকে যদি কোয়ালিফাই করতে পারে, মানে চ্যালেঞ্জ লিগ প্লে অফে কোয়ালিফাই করে, ওই জায়গা থেকে যদি ওরা অ্যাডভান্স করতে পারে তাহলে এএফসি চ্যালেঞ্জ লিগ খেলে। তারপরে 2 দেন হইতেছে ইলিট, মানে যেটা ইউরোপের চ্যাম্পিয়ন লিগ, ওটা হইতেছে আমাদের এশিয়ার চ্যাম্পিয়ন লিগ। এটা হইতেছে স্ট্রাকচার। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশে কেন, মানে ইউরোপের যেরকম ইউসিএল আর বাংলাদেশের যেরকম হইতেছে না এশিয়ার যেরকম এএফসি এলিট লিগ, ওই জায়গার মধ্যে কেন ডিরেক্ট স্লট দেওয়া হয় না। তো বাংলাদেশের বর্তমান র্যাঙ্কিং হইতেছে এশিয়ার মধ্যে, মানে যেরকম কোএফিসিয়েন্ট র্যাঙ্কিং থাকে ওই জায়গার মধ্যে বাংলাদেশের বর্তমান র্যাঙ্কিং হইতেছে 28, মানে বাংলাদেশ 28 নম্বর অবস্থানের মধ্যে আছে। বাংলাদেশ হইতেছে এশিয়ার পশ্চিম অঞ্চলে, ওই জায়গার মধ্যে বাংলাদেশের র্যাঙ্কিং হইতেছে 16। এখন তুমি যদি ইলিট লিগের মধ্যে ডিরেক্ট স্লট পাইতে যাও তাহলে তোমার র্যাঙ্কিং হতে হবে টপ 10 এর মধ্যে। এখন বাংলাদেশের র্যাঙ্কিং হইতেছে 16 এর মধ্যে, টপ 10 এর ভিতরে যদি আসতে পারে তাহলে বাংলাদেশ এর ক্লাবগুলো ডিরেক্ট স্লট পাবে ইলিট লিগে। এখন এই যে র্যাঙ্কিংটা করা হয় কোএফিসিয়েন্ট র্যাঙ্কিং, এটা মনে করো ওভারঅল ফুটবলের সব কিছু এই জায়গার মধ্যে মানে ইনভলভ থাকে। ধরো তোমার ক্লাবের মান, তোমার ক্লাবের প্লেয়ার্স কারা খেলতেছে, বা ক্লাবে কীরকম কম্পিটিশন হইতেছে, ক্লাবে কীরকম টুর্নামেন্ট হইতেছে, এভরিথিং। ধরো তোমার ক্লাব ফুটবলে যা আছে সব কিছু এই জায়গার মধ্যে কাউন্ট করা হয়, তারপরে তোমার একটা কোএফিসিয়েন্ট র্যাঙ্কিং দেওয়া হয়, মানে তোমার ক্লাবগুলো এশিয়ান স্টেজে কীরকম করতেছে। সো ওভারঅল সব কিছু মিলে একটা কোএফিসিয়েন্ট র্যাঙ্কিং দেয়। যদি বাংলাদেশের এই কোএফিসিয়েন্ট র্যাঙ্কিংয়ে 16 থেকে 10-এর ভিতরে আসতে পারে তাহলে ওরা ইলিট লিগের প্লে অফে খেলার মতো ক্যাপেবল হয়ে যাবে। আর যদি ওভারঅল র্যাঙ্কিং যেটা আছে, মানে এশিয়ান র্যাঙ্কিং যেটা 28 আছে, ওইটা যদি আরও আগে আনতে পারে, মানে সামনের দিকে আনতে পারে, তাহলে হয়তো বা ইলিট লিগে ডিরেক্ট স্লট পাইতে পারে। এটা হইতেছে ধরো এশিয়ান সাইড থেকে বলি। এখন বিএফএল যেটা হইতেছে বাংলাদেশের ফুটবল লিগ, এটা ধরো আমাদের ইউরোপের যেরকম আছে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ, তারপরে স্পেনের লা লিগা, ওইটা হইতেছে ওই রকম। তারপরে যেরকম স্পেনের সেকেন্ডা লিগ, তারপরে ইংলিশদের হইতেছে চ্যাম্পিয়নশিপ, ওই রকম হইতেছে আমাদেরও বিসিএল। এটা হইতেছে স্টেপ বাই স্টেপ। এটা হইতেছে ওভারঅল বাংলাদেশের ফুটবলের স্ট্রাকচার। এখন বাংলাদেশের ফুটবল ইউরোপিয়ান ফুটবলের মতোই ওইভাবে ফলো করে হয়, হোম অ্যাওয়ে ম্যাচ হয়, মানে 18টা করে ম্যাচ থাকে একটা টিমের। একটা টিম একটা হোম খেলে, একটা অ্যাওয়ে খেলে, যেহেতু 10টা টিম পার্টিসিপেট করে মানে বিএফএল এর মধ্যে, সো এই জায়গার মধ্যে ম্যাচ হইতেছে 18টা করে একটা টিমের। আর ট্রান্সফার উইন্ডো এই ইউরোপের মতোই বর্তমানে যে সময়টা আছে, এই সেপ্টেম্বর থেকে আগস্ট সামনে বাংলাদেশের ট্রান্সফার উইন্ডো ওপেন হবে। যদিও বাংলাদেশের ট্রান্সফার উইন্ডোতে ওই রকম ইউরোপের লেভেল হাইপ লেভেল কোনো ট্রান্সফার হয় না, বাট ডিসেন্ট
ট্রান্সফার হয়, যেটা আমাদের দেশের ক্লাব ফুটবলের মান যেরকম ওই রকমই ট্রান্সফার হয়। বাট বাংলাদেশের ক্লাব ফুটবলের সবচেয়ে বড় ইস্যু যেটা, সেটা হইতেছে স্যালারি। মানে প্লেয়ারসদের স্যালারি প্রোভাইড করা হয় না ঠিক মতো, প্লেয়ারসদের সাথে যে এগ্রিমেন্ট থাকে ওইগুলা সুন্দরভাবে দেওয়া হয় না, বা প্লেয়ারদের যাতে ধরো একটা চুক্তি থাকে ওই চুক্তি ভালোভাবে যেভাবে থাকে ওইভাবে ওদের পারিশ্রমিক আর কি প্রোভাইড করা হয় না। দেন এই জায়গার মধ্যে বাফুফে ইন্টারাপ্ট করে না তেমনভাবে। বাট আমাদের ক্লাব ফুটবলের যদি কোএফিসিয়েন্ট র্যাঙ্কিং আমরা বাড়াইতে না পারি, মানে বাড়াইতে গেলে এই জিনিসগুলো সবচেয়ে বেশি ম্যাটার করে। তুমি প্লেয়ারদের সাথে কীরকম এগ্রিমেন্টে কীরকম বিহেভ করতেছো, বা তুমি স্যালারি দিতেছো কিনা, তোমাদের ক্লাবের মান কীরকম, মানে রেফারিংয়ের মান, সব কিছু ডিপেন্ড করে এই জায়গার মধ্যে। এখন তোমার ক্লাব ফুটবলে যদি তোমাদের ক্লাব যদি এলিট লিগ পর্যন্ত যাইতেই হয়, মানে তোমাদের যে চ্যাম্পিয়ন হবে ও এশিয়ার সর্বোচ্চ স্তরে যায় খেলবে, তাইলে ভাই এই সব কিছু ফিক্স করা দরকার, আদারওয়াইজ পসিবল না। মানে তোমার ক্লাব স্ট্রাকচারে সব কিছু ফিক্স করতে হবে। সর্বপ্রথম বাংলাদেশে যেটা ফিক্স করা দরকার ক্লাব ফুটবলে, সেটা হচ্ছে রেফারিং ইস্যু। বাংলাদেশের রেফারিংয়ের মান খুবই বাজে। আমি বাংলাদেশের ক্লাব ফুটবলে মাঝে মাঝে কিছু ম্যাচ দেখি, বাট রেফারিং এত বাজে রেফারিং হয়। আর বিআরটিআর তো ভাই ওইটা ড্রিম, ওই ড্রিম আমরা না দেখি, বাট এই নর্মাল রেফারিংই এত বাজে হয় বলার বাইরে। তারপরে এই প্লেয়ারদের বিভিন্ন ইস্যু হয়, এরে স্যালারি দিতেছে না, ওরে স্যালারি দিতেছে না, ভাই এগুলো ফিক্স করা দরকার। আর এইগুলো নিয়ে আমরা যদি কথা না বলি, যারা ফুটবল দেখি আমরা যদি কথা না বলি, তাহলে আমাদের ক্লাব ফুটবল তো এশিয়ান ইলিট লিগ পর্যন্ত যাইবেই না। আমাদের ক্লাব ফুটবল যদি না আগায়, আমাদের ক্লাব ফুটবল যদি ভালো না করে, তাহলে ভাই আমাদের দেশের ফুটবলও কোনো দিন ওয়ার্ল্ড কাপ যে খেলার ড্রিম দেখতেছো ওইটা ভাই পসিবল না, হবে না। তুমি ড্রিম বলতে পারো বাট হবে না। বাট সবার আগে আমাদের ক্লাব ফুটবলের স্ট্রাকচার যদি ডেভেলপ না হয়, তাহলে একটা ছেলে যার বয়স 10 বছর 15 বছর, ও কোন হোপ নিয়ে ফুটবল খেলবে? ওর মধ্যে ট্যালেন্ট আছে, বাট ও কেন ওর কেরিয়ার অন্য দিকে না নিয়ে ফুটবলের দিকে আনবে? কারণ ওর ওই অপরচুনিটি তো লাগবে। আর ওই অপরচুনিটি কে দিবে ভাই? ও কি ডিরেক্ট ন্যাশনাল টিমে খেলবে? ভাই প্লেয়ার্সরা ন্যাশনাল টিমের সম্পদ না, অ্যান্ড ন্যাশনাল টিমের আশাও কেউ ফুটবলার হয় না। ওরা ফুটবলার হয় মূলত ক্লাব ফুটবলের আশায়। সো ক্লাব ফুটবলের স্ট্রাকচার না হলে আমাদের দেশে যে ট্যালেন্টেড প্লেয়াররা আছে, ওরা ভাই কোনোদিনও সামনে আগাইতে পারবে না, বা ট্যালেন্টেড প্লেয়ার আসবেও না। আমাদের এই ফরেন প্লেয়ার নিয়ে আসতে হবে। বাট ফরেন প্লেয়ার আমি খারাপ বলতেছি না, বাট ওই ডিপেন্ডেন্সি বাইরে যাবে। মানে আমাদের দেশের লিগ থেকে খেলে কেউ আমাদের দেশকে নেতৃত্ব দিতেছে, ওই জিনিসটা হবে না যদি ক্লাব ফুটবল না ফিক্স হয়। তো আমার এটা বলার ছিল, হয়তো বা আমি ভালোভাবে এক্সপ্লেনও করতে পারি না, বাট আমার কথা হয়তো বা মিস্টেকও থাকতে পারে। সরি, আমি এই জন্য যদি মিস্টেক থাকে বা যদি ভালোভাবে না বোঝাইতে পারি, সরি। বাট আমার ভাই একটাই হোপ, আমাদের ক্লাব ফুটবলটা অন্তত এশিয়ান ক্লাব ফুটবলে আদার্স কান্ট্রির যে ফুটবলের লিগের মানগুলো আছে ওইগুলোর মধ্যে ভাই টপ 10-এ আসুক। আমার একটাই হোপ আমাদের দেশের কোনো ক্লাব যায় এশিয়ান ইলিট লিগে খেলুক, ওইটাই আমার হোপ। থ্যাংক ইউ।